হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। চলো, আমাদের চলছিল হচ্ছে তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। আমরা দেখছিলাম হচ্ছে কেমন করে কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা, তার ক্রাইটেরিয়া কি হতে পারে। তো আমাদের কাছে এসেছিল দুটো সিচুয়েশন। কি সিচুয়েশন এসেছিল? নিশ্চয়ই আগের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। সিচুয়েশন একটা এসেছিল যে যদি কোনো বিক্রিয়া তাপদায়ী হয়, ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, তাপদায়ী হয়, তাহলে সেইখানে স্থায়িত্ব বাড়ছে, তাহলে সেটা স্বতঃস্ফূর্ত হওয়ার সম্ভাবনা আছে। অথবা কোনো বিক্রিয়া যদি সেখানে র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস, যেটাকে বলছে বিশৃঙ্খলতা, দ্যাট ইজ এনট্রপি, এটা যদি বেশি হয়, দ্যাট ইজ ডেল্টা এস পজিটিভ হয়, তাহলে সেই বিক্রিয়াও কিন্তু স্বতঃস্ফূর্ত হওয়ার সম্ভাবনা। এখন এই দুটোর মধ্যে কোন ফ্যাক্টরটা বেশি জোরালো ফ্যাক্টর? তো আমরা পুরো সিচুয়েশনটাকে এরকম চারটে ভাগে ভাগ করতে পারি। তো কি কি ভাগে ভাগ করতে পারি সেটা আমরা দেখে নিই। আমাদের কাছে দুটো ফ্যাক্টর আসছে, একটা ফ্যাক্টর হচ্ছে ডেল্টা এইচ, আর একটা ফ্যাক্টর হচ্ছে ডেল্টা এস। ঠিক আছে, ডেল্টা এস হচ্ছে এনট্রপির পরিবর্তন, ডেল্টা এইচ হচ্ছে এনথালপির পরিবর্তন। ব্যাপারটাকে আমরা এরকম করেও বুঝে নিতে পারি যে কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট আছে, মানে বিক্রিয়ক আছে, ধরো কোনো একটা বিক্রিয়ক আছে, সেখান থেকে তৈরি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, এখান থেকে তৈরি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়কের এনথালপি যদি H1 হয়, বিক্রিয়াজাতের এনথালপি যদি H2 হয়, তাহলে ডেল্টা এইচ হবে হচ্ছে H2 মাইনাস H1। ডেল্টা এইচ হবে হচ্ছে H2 মাইনাস H1, রাইট? আচ্ছা, যদি এনথালপি এনট্রপি যদি S1 হয় আর S2 হয়, তাহলে ডেল্টা এস এনথালপি এনট্রপির পরিবর্তন হবে হচ্ছে S2 মাইনাস S, কারেক্ট? তাহলে কোন বিক্রিয়াতে যদি ডেল্টা এইচ হবে হচ্ছে H2 মাইনাস H1 আর ডেল্টা এস হবে হচ্ছে S2 মাইনাস S1, এখানে এগুলো হচ্ছে এনথালপি আর এটা হচ্ছে এনট্রপি। এস হচ্ছে এনট্রপি, এইচ হচ্ছে এনথালপি। আচ্ছা, এবারে কোন বিক্রিয়াতে যদি ডেল্টা এইচ নেগেটিভ হয়, ঠিক আছে, আমরা বলি তাকে তাপদায়ী বিক্রিয়া। এগুলো আগেই পড়েছি থার্মোকেমিস্ট্রিতে। ডেল্টা এইচ যদি পজিটিভ হয়, আমরা বলি তাপগ্রাহী বিক্রিয়া, তাপের শোষণ। ঠিক আছে, তাহলে এই দুটো হতে পারে। একই রকম ভাবে কি হতে পারে? ডেল্টা এস পজিটিভ হতে পারে। ডেল্টা এস পজিটিভ মানে আমরা বলবো এনট্রপি বাড়ছে, মানে বিশৃঙ্খলতা বাড়ছে। এনট্রপি বাড়ছে মানে বিশৃঙ্খলতা বা র্যান্ডমনেস বাড়ছে। একই রকম ভাবে ডেল্টা এস নেগেটিভও হতে পারে, আমরা তখন বলবো বিশৃঙ্খলতা কমছে। এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, এবারে আমরা এদের মধ্যে কম্পেয়ার করে আমরা দেখছি কি কি কেস হতে পারে। ধরো কোনো একটা বিক্রিয়া যেখানে ডেল্টা এইচ এর মান নেগেটিভ আর ডেল্টা এস এর মান হচ্ছে পজিটিভ। এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াতে ডেল্টা এইচ নেগেটিভ মানে তাপদায়ী, আর তাপদায়ী বিক্রিয়া মানে সেখানে কিন্তু সুস্থিতি বাড়ছে। তাপদায়ী বিক্রিয়া মানে তাপ বেরিয়ে যাচ্ছে, অতিরিক্ত তাপ বেরিয়ে যাচ্ছে, তো সুস্থিতি কিন্তু বাড়ছে। আবার ডেল্টা এস পজিটিভ এর মানে কি? এই বিক্রিয়াতে বিশৃঙ্খলতাও বাড়ছে। তাহলে কোনো একটা বিক্রিয়া যেখানে সুস্থিতিও বাড়ছে এবং বিশৃঙ্খলতাও বাড়ছে, এই বিক্রিয়াটা কিন্তু খুবই স্বতঃস্ফূর্ত ভাবে হবে, একদম স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। কোনো অবস্থাতেই এই বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত হতে পারবে না, কারণ বিক্রিয়াতে সুস্থিতিও বেড়েছে, ডেল্টা এইচ নেগেটিভ, অতিরিক্ত তাপ বেরিয়ে গেছে, তাপদায়ী। আবার বিশৃঙ্খলতাও বেড়েছে, ডেল্টা এস পজিটিভ, অর্থাৎ বিশৃঙ্খলতা বাড়া মানে স্বাধীনতা বাড়া, র্যান্ডমনেস বাড়া, ফ্রিডম বাড়া। তো বিশৃঙ্খলতা বেড়েছে, ডেল্টা এস পজিটিভ। তো বিশৃঙ্খলতা যেহেতু বেড়েছে, বিক্রিয়াটা 100% স্বতঃস্ফূর্ত হবে, কারণ দুটোই ফ্যাক্টর ফেভার করছে। ডেল্টা এইচ নেগেটিভ সুস্থিতি বাড়াতে ফেভার করছে, ডেল্টা এস পজিটিভ বিশৃঙ্খলতা বাড়াতে ফেভার করছে। এই দুটো হলেই কিন্তু বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। আচ্ছা, একটা কেস হতে পারে যেখানে ডেল্টা এইচ হচ্ছে পজিটিভ আর ডেল্টা এস হচ্ছে নেগেটিভ। এই বিক্রিয়া একেবারেই অস্বতঃস্ফূর্ত, কারণ ডেল্টা এইচ পজিটিভ মানে সুস্থিতি কমছে, কারণ তাপগ্রাহী বিক্রিয়াতে তাপ ঢুকে যায়, তাপ ঢুকে গেলে শক্তি বেড়ে যায়, শক্তি বেড়ে গেলে সুস্থিতি কমে যায়। তাই যদি ডেল্টা এইচ পজিটিভ হয়, তাপগ্রাহী বিক্রিয়া হয়, তাপগ্রাহী বিক্রিয়াতে এনার্জি বেড়ে যাচ্ছে, এনার্জি বেড়ে গেলে তাপ শোষণ করে এনার্জি বাড়ছে, সুস্থিতি কমে যাচ্ছে। আবার বিশৃঙ্খলতাও দেখছি কমছে, ফ্রিডমও পাচ্ছে না, বিক্রিয়া হওয়ার পরে ফ্রিডমও বেশি বেশি করে আসছে না, বিশৃঙ্খলতাও কমছে। তাহলে কোনো ফ্যাক্টরই এখানে ফেভার করছে না।
ডেল্টা এইচ পজিটিভ এটাও ডিসফেভার করছে, আবার ডেল্টা এস নেগেটিভ এটাও ডিসফেভার করছে। এই বিক্রিয়া সমস্ত অবস্থাতেই অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। এই বিক্রিয়া সমস্ত অবস্থাতেই অস্বতঃস্ফূর্ত হবে, কারণ কোনো ফ্যাক্টরই ফেভার করছে না, ডেল্টা এইচও ফেভার করছে না, ডেল্টা এসও ফেভার করছে না, তাহলে সমস্ত অবস্থাতেই অস্বতঃস্ফূর্ত। 3 নম্বর সিচুয়েশন হতে পারে যে কোনো একটা ফেভার করছে। ধরো ফর এক্সাম্পল ডেল্টা এইচ ধরলাম নেগেটিভ, ডেল্টা এইচ নেগেটিভ, ডেল্টা এইচ নেগেটিভ মানে শক্তি কমছে সুস্থিতি বাড়ছে, তার মানে এই ফ্যাক্টরটা ফেভার করছে, স্বতঃস্ফূর্ত হওয়াতে ফেভার করছে। কিন্তু ধরো দেখলাম ডেল্টা এসও নেগেটিভ মানে বিশৃঙ্খলতাও কমে যাচ্ছে, বিশৃঙ্খলতা সেটাও কিন্তু কমে যাচ্ছে, তাহলে এই ফ্যাক্টরটা কিন্তু ফেভার করছে, এটাও কমছে, সুস্থিতি বাড়ছে কিন্তু বিশৃঙ্খলতা কমছে, এই ফ্যাক্টর ফেভার করছে, এই ফ্যাক্টর ফেভার করছে না। এই অবস্থাতে অবশ্যই ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা বেশি হতে হবে ডেল্টা এস এর ম্যাগনিটিউডের থেকে, যাতে আলটিমেটলি সুস্থিতি ফ্যাক্টরটা ডমিনেট করে যায়। যদি সুস্থিতি ফ্যাক্টর ডমিনেট করতে পারি তবেই বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, নাহলে বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত থেকে যাবে। তাহলে স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য এক্ষেত্রে কি হতে হবে, যে ফ্যাক্টরটা বিক্রিয়াকে ফেভার করছে, সুস্থিতি বাড়াচ্ছে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে, তাপদায়ী ব্যাপারটা নিয়ে আসছে, সেই ফ্যাক্টরের মানটা বেশি বড় হতে হবে যে ফ্যাক্টরটা বিক্রিয়ার স্থায়িত্ব কমাচ্ছে, বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা কমাচ্ছে তার থেকে। অর্থাৎ তাপদায়ী বিক্রিয়ার সুস্থিতি বাড়ে, এটা অনেকটা বেশি সুস্থিতি হতে হবে যে যদি বিশৃঙ্খলতা কমেও যায়, এনট্রপি কমে যাওয়ার জন্য, এনট্রপির পরিবর্তনটা কমে যাওয়ার জন্য, নেগেটিভে যাওয়ার জন্য বিশৃঙ্খলা যদি কমেও যায়, তারপরেও যেন এতটাই বেশি সুস্থিতি এখান থেকে আসে যে বিক্রিয়া যেন স্বতঃস্ফূর্ত হয়ে যেতে পারে। অর্থাৎ সুস্থিতি যেটা কিনা ফেভারেবল হচ্ছে সেটাকে বিশৃঙ্খলতা ফ্যাক্টরের থেকেও বেশি বড় হতে হবে। আর একটা সিচুয়েশন হতে পারতো যেখানে ডেল্টা এইচ ফ্যাক্টরটা ফেভার পাচ্ছে না, অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়াতে তাপ ঢুকছে, তাপ ঢুকে গেলে সুস্থিতি কমে যাচ্ছে, কিন্তু ডেল্টা এস ফ্যাক্টরটা ফেভার পাচ্ছে, দ্যাট ইজ বিশৃঙ্খলতা বাড়ছে, স্বাধীনতা বাড়ছে। তাহলে এখানে যদি বিক্রিয়াকে স্বতঃস্ফূর্ত হতে হয় তাহলে যে ফ্যাক্টরটা ফেভার করছে সেই ফ্যাক্টরের মান বেশি হতে হবে, দ্যাট ইজ ডেল্টা এস কে এখন ডেল্টা এইচ এর থেকে বেশি হতে হবে, তবেই গিয়ে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, না হলে বিক্রিয়া অস্বতঃস্ফূর্তই রয়ে যাবে। তবেই গিয়ে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, না হলে অস্বতঃস্ফূর্ত হয়ে যাবে। তাহলে স্বতঃস্ফূর্ততার ক্রাইটেরিয়া গুলো কি কি দেখলাম, একটা হচ্ছে ডেল্টা এইচ নেগেটিভ এটাও ফেভার করছে, ডেল্টা এস পজিটিভ এটাও ফেভার করছে, সুস্থিতিও বাড়ছে, বিশৃঙ্খলতাও বাড়ছে, সব দিক থেকেই স্বতঃস্ফূর্ত। কোনোটাই ফেভার করছে না, সুস্থিতিও কমছে, তাপগ্রাহী বিক্রিয়া, বিশৃঙ্খলতাও কমছে, ডেল্টা এস নেগেটিভ ফেভার করছে না, অস্বতঃস্ফূর্ত। আর এই সিচুয়েশনে যেখানে একজন ফেভার করছে, সুস্থিতি বেড়েছে, ফেভার করেছে ডেল্টা এইচ ফ্যাক্টর, কিন্তু বিশৃঙ্খলতা কমে যাওয়ার জন্য এনট্রপি ফ্যাক্টর ফেভার করেনি, সেক্ষেত্রে স্বতঃস্ফূর্ত হতে গেলে যেটা ফেভার করছে তার ম্যাগনিটিউড বেশি হতে হবে। অন্যদিকে আবার যদি তাপগ্রাহী বিক্রিয়া হয়ে যায়, সুস্থিতি কমেছে কিন্তু এনট্রপির পরিবর্তন আমার বিশৃঙ্খলতা বেড়েছে, তো এইখানে বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত হতে গেলে যেটা ফেভার করলো তার মানটাকে বেশি হতে হবে। এই তো 4টে সিনারিও হতে পারে থিওরিটিক্যালি বা কনসেপচুয়ালি। আমরা বুঝবো কি করে যে কোন সিচুয়েশনটা কোন বিক্রিয়ার জন্য প্রযোজ্য, কোন বিক্রিয়াতে দুটো ফ্যাক্টরই ফেভারেবল, কোন বিক্রিয়াতে কোনো ফ্যাক্টরটাই ফেভারেবল নয়, কোন বিক্রিয়াতে কোনো একটা ফ্যাক্টর ফেভারেবল এবং সেটা কোন ফ্যাক্টর ফেভারেবল, এটা বুঝবো কি করে, কারণ দুটো করে ফ্যাক্টর চলছে, একটা ডেল্টা এইচ ফ্যাক্টর, একটা ডেল্টা এস ফ্যাক্টর। তো এদের মধ্যে সমন্বয় সাধনের জন্য আমাদের একটা ডেল্টা জি ফ্যাক্টরকে নিয়ে আসতে হবে। জিটা কি, জিটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি। তো গিভস ফ্রি এনার্জিকে নিয়ে আসবো, তার আগে এনট্রপির উপরে কয়েকটা কেস স্টাডি করে নেওয়া যায়। এনট্রপির উপরে আমরা কয়েকটা কেস স্টাডি করে নিচ্ছি। তো এনট্রপি জিনিসটা কি, আমরা এনট্রপি জিনিসটা হচ্ছে এস, যেটা কিনা আমরা বিশৃঙ্খলতার পরিমাপ, এনট্রপি আর কিছুই না, এটা হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপ, এটা হচ্ছে কি বিশৃঙ্খলতার পরিমাপ এনট্রপি, ঠিক আছে। এবং এনট্রপির মান আমরা বলতে পারি, এনট্রপির মান ডেল্টা এস হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কিন্তু এইগুলো হচ্ছে পরম মান। আবার আবার আমরা জানি পরম মানকে দিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ এনথালপি হোক এনট্রপি হোক এদের পরম মানটা আবার জানা যায় না, পরম মান যেটা কিনা জানা যায় না। তাই এই এই ইকুয়েশনটা সঠিক হলো, এই ইকুয়েশনটার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নেই। তার জন্য এনট্রপিকে এক্সপ্রেস করা হয় কেমন করে, এনট্রপিকে এক্সপ্রেস করা হয় রিভার্সিবল বা পরাবর্ত প্রক্রিয়াতে গৃহীত বা বর্জিত তাপ বাই টেম্পারেচার, যেটা কিনা ফিক্সড। কিউটা কি, কিউটা হচ্ছে পরাবর্ত ও সমষ্ণ পদ্ধতিতে গৃহীত, সমষ্ণ প্রক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপের মান, প্রক্রিয়ায় গৃহীত
বা বর্জিত তাপের মান। ঠিক আছে, কিউ রিভার্সিবলটা হচ্ছে পরাবর্ত সমষ্ণ প্রক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপের মান। ঠিক আছে, এটা হচ্ছে কি তাপমাত্রা, এটা কিনা ধ্রুবক। কেন সমষ্ণ? পরবর্ত সমষ্ণ প্রক্রিয়াতে গৃহীত বা বর্জিত তাপ সেটা হচ্ছে কিউ রিভার্সিবল, বাই টিটা হচ্ছে তাপমাত্রা যেটা কিনা ধ্রুবক। এটা প্র্যাকটিক্যালি আমরা মেজার করতে পারবো, সেই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল। প্রথম ইকুয়েশনটা থিওরিটিক্যালি ঠিক, যে বিক্রিয়া যতগুলোর এনট্রপি মাইনাস বিক্রিয়কের এনট্রপি, এদের ডিফারেন্সটাই হচ্ছে এনট্রপির পরিবর্তন, কিন্তু এই পরম মানটা জানা যায় না, এনথালপি এনট্রপি কারোর জন্যই জানা যায় না। তাই আমরা এই ইকুয়েশনটা ইউজ করি এনট্রপির পরিবর্তনটা কত সেটা জানার জন্য। এনট্রপি হচ্ছে অ্যাজ ইউজুয়াল এটা একটা স্টেট ফাংশন, অর্থাৎ প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপরে ডিপেন্ড করে কোন পদ্ধতিতে বা কোন পথে প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় সিস্টেম পৌঁছেছে তার উপরে ডিপেন্ড করে। সো এটা একটা স্টেট ফাংশন, এনট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন, কারণ কেবলমাত্র প্রাথমিক আর অন্তিম অবস্থার উপরে ডিপেন্ড করে, পথটার উপরে ডিপেন্ড করে না। তাহলে এই হচ্ছে এনট্রপির ব্যাপার স্যাপার। আচ্ছা, এখানে আমরা একটা দুটো কেস দেখে নিতে হবে। প্রথমে চলে আসছে আমরা কেস ওয়ানে। কেস ওয়ান, আমরা তিনটে কেস দেখে নেব। কেস ওয়ান, কেস ওয়ানটা বলছে, আচ্ছা আমরা জানি এই কিউটা হচ্ছে কিউ রিভার্সিবল, যেটাকে বলছি আমরা যদি স্থির চাপে দেখি এটাকে কিউপি বলতে পারি, আর কিউপি মানেই হচ্ছে আবার ডেল্টা এইচ, যদি চাপ স্থির থাকে। হ্যাঁ, এখন আমরা স্থির চাপ কেন ধরলাম? কারণ যা কিছু প্রক্রিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে, যা কিছু প্রক্রিয়া হচ্ছে সবই তো ওয়ান অ্যাটমসফিয়ার চাপের মধ্যেই হচ্ছে না। তো ওয়ান অ্যাটমসফিয়ার চাপ দ্যাট ইজ আ স্থির চাপ, কনস্ট্যান্ট চাপ। সো ওয়ান অ্যাটমসফিয়ার যেটা কিনা একটা স্থির কনস্ট্যান্ট চাপ, তার মধ্যেই সমস্ত প্রক্রিয়াগুলো হচ্ছে। তাই যে কোনো প্রক্রিয়ার জন্য আমরা চাপের মান স্থির আছে ধরতে পারি। তাহলে গৃহীত বা বর্জিত তাপ যেটাই কিনা পরাবর্তক পদ্ধতি তাপ কিউ যেটা ছিল সেটাকে আমরা কিউপি বলতেই পারি, কারণ পরাবর্ত হোক সমষ্ণ হোক যাই হোক সেটা কিন্তু স্থির চাপেই হচ্ছে। তাই পরাবর্ত সমষ্ণ যাই হোক না কেন সেটা সবসময়তেই কিউপি দিয়ে আমরা বলতে পারি। তো পরাবর্ত সমষ্ণ প্রক্রিয়াতে গৃহীত হোক বা বর্জিত হোক যেটাই হোক না কেন সেটা কিউপি, আর কিউপি মানে ডেল্টা এইচ আগে থাকতেই যায়। তাহলে ডেল্টা এস কি বলতে পারি? ডেল্টা এস তো আমরা দেখলাম কিউ রিভার্সিবল বাই টি, মানে আমরা লিখতে পারি কিউপি বাই টি। যদি স্থির চাপ কনসিডার করি মানে আমরা লিখতে পারি ডেল্টা এইচ বাই টি, যদি আমরা স্থির চাপ এই কথাটা করে নিই। তাহলে ডেল্টা এস হচ্ছে ডেল্টা এইচ বাই টি, এইভাবেও ডেল্টা এস কে লেখা যেতে পারে। এখান থেকে আমরা দু তিনটে ইকুয়েশন পেতে পারি। যেমন যদি গলনের কথা বলি, গলন, তাহলে গলনের ডেল্টা এস কত হবে? ডেল্টা এস ফিউশন, সেটা হবে হচ্ছে গলনের জন্য এনথালপির পরিবর্তন বাই গলনাঙ্ক টি এফ, গলনাঙ্ক যেটাকে আমরা বলছি মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক যেটাকে আমরা বলছি স্থির উষ্ণতা মেল্টিং পয়েন্ট। আমরা যদি এটাকে স্ফুটনের জন্য করি, স্ফুটনের জন্য দেখি, তাহলে স্ফুটনের জন্য কি বলতে পারি? যে ডেল্টা এস ভেপারাইজেশন ইজ ইকুয়াল টু কি হবে? ডেল্টা এস ভেপারাইজেশন হবে হচ্ছে এনথালপির পরিবর্তন ভেপারাইজেশনে ডিভাইডেড বাই স্ফুটনাঙ্ক টিবি, স্থির উষ্ণতা স্ফুটনাঙ্ক। এইভাবে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে গলনের জন্য গলনের এনট্রপির পরিবর্তন কত? গলনের এনট্রপির পরিবর্তন ডেল্টা এস ফিউশন ইজ ইকুয়াল টু গলনের এনথালপির পরিবর্তন বাই গলনাঙ্ক যে উষ্ণতাটা স্থির। স্ফুটনের জন্য একইভাবে স্ফুটনের এনথালপির পরিবর্তন বাই স্ফুটনাঙ্ক যেটা স্থির উষ্ণতা। এটাই হচ্ছে যেভাবে আমরা এনট্রপি গুলোকে এক্সপ্রেস করতে পারি, এনট্রপির পরিবর্তন ডেল্টা এস কে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি কেস 2 তে। কেস 2 কি বলছে? কেস 2 বলছে যদি পরাবর্ত ও সমষ্ণ সম্প্রসারণ হয় কোনো একটা গ্যাসের, আদর্শ গ্যাসের পরাবর্ত ও সমষ্ণ সম্প্রসারণ হচ্ছে, মানে প্রসারণ হচ্ছে আর কি, আর হচ্ছে আদর্শ গ্যাসের পরাবর্ত ও সমষ্ণ সম্প্রসারণ হচ্ছে। এই সিচুয়েশনে ডেল্টা এস কত বের করতে হবে? সো ডেল্টা এস তো আমরা জানি অলরেডি কিউ রিভার্সিবল বাই টি। কিউ এর মান কেমন করে বের করব? দেখো, এখন যেহেতু বলেছে সমষ্ণ মানে উষ্ণতা স্থির, সমষ্ণ মানে হচ্ছে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, উষ্ণতা স্থির। আবার উষ্ণতা স্থির হলে এনার্জিও স্থির হবে, কারণ উষ্ণতার পরিবর্তন না হলে এনার্জি কেমন করে পরিবর্তিত হবে? তাই এনার্জি স্থির, এনার্জি স্থির মানে ডেল্টা ইর মান 0। আবার তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি ডেল্টা ই যদি 0 হয় তাহলে কিউ প্লাস ডব্লিউ 0, কারণ প্রথম
এটাই বলে যে ডেল্টা ই হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ, তাহলে ডেল্টা ই 0 হলে কিউ প্লাস ডাব্লিউ 0, তাহলে এখান থেকে আমরা কিউ বের করতে পারি, কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। আবার আমরা চাপ আয়তনিক কার্যের যে এক্সপ্রেশন দেখেছিলাম আদর্শ গ্যাসের জন্য, চাপ আয়তনিক কার্য আদর্শ গ্যাসের এক্সপ্রেশন দেখেছিলাম, মনে করে দেখো W is equal to minus nRT into 2.303 log of V2 by V1 ছিল, মনে করে দেখো W এর মান এটা ছিল, তাহলে এই W এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে Q এর মান পেয়ে যাব, তাহলে Q এর মান হচ্ছে W এর মান বসিয়ে দিলাম minus nRT into 2.303 log of V2 by V1, এটা হয়ে গেল আমাদের Q এর মান। আচ্ছা Q এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা ডেল্টা S এর মানও পেয়ে যাব, ডেল্টা S হচ্ছে Q রিভার্সিবল বাই T, তো Q এর মান বসিয়ে দিচ্ছি nRT, এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, nRT into 2.303 log of V2 by V1 divided by T, T কেটে গেল, তাহলে দাঁড়ালো nR into 2.303 log of V2 by V1, বা আমরা P1 by P2 করতে পারি, that is nR into 2.303 log of P1 by P2। কেন? আদর্শ গ্যাসের জন্য P1 V1 equal to P2 V2 বয়েলস এর সূত্র, আদর্শ গ্যাসের জন্য P1 V1 equal to P2 V2 বয়েলস এর সূত্র। দুটি ইকুয়েশন আমরা লিখতে পারি এনট্রপির পরিবর্তন আদর্শ গ্যাসের সম্প্রসারণ যদি হয়, কারণ আদর্শ গ্যাসের সম্প্রসারণে আমরা দেখেছিলাম যে আদর্শ গ্যাসের সম্প্রসারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম চাপ আয়তনিক কার্যের মান এটা হয়, বাট ডেল্টা এস হচ্ছে কিউ বাই টি, আবার প্রথম সূত্র থেকে জানি ডেল্টা ই ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, সমস্ত মানে ডেল্টা ইটাও 0 হচ্ছে, টিটাও মানে ডেল্টা টিও 0 আবার ডেল্টা ইও 0, ঠিক আছে, সমষ্ণ মানে হচ্ছে টিটা ধ্রুবক মানে টেম্পারেচার ধ্রুবক মানে ডেল্টা টিও 0, আবার এনার্জিও ধ্রুবক টেম্পারেচার ধ্রুবক বলে পাই ডেল্টা ইও 0, এবার ডেল্টা ই 0 হয় কিউ প্লাস ডাব্লিউ, কিউ হচ্ছে মাইনাস ডাব্লিউ, আবার চাপ আয়তনিক কার্য সম্প্রসারণের জন্য ডাব্লিউ ইকুয়াল টু এটা, তাহলে কিউ এর জায়গায় কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, ডাব্লিউর জায়গায় ভ্যালুটা পুট করে দিলাম এবং তারপরে যে কিউ এর ভ্যালুটা পেলাম সেটা এখানে পুট করলে আমরা ডেল্টা এস এর মানটা পেয়ে গেলাম। আদর্শ গ্যাসের সম্প্রসারণ যদি হয় খুবই সহজ সহজ ডেরিভেশন। তাহলে কেস 2টা তোমাদের কাছে ক্লিয়ার, চলে যাচ্ছি আমরা কেস 3 তে, সরি কেস 2 ক্লিয়ার, কেস 2 ক্লিয়ার, চলে যাচ্ছি আমরা গিভস মুক্ত শক্তিতে আসবো। কেস 3 কি বলছে? কেস 3 এটা বলছে যে ধরো ফর এক্সাম্পল এটা কোন একটা সিস্টেম, সিস্টেমে কিউ পরিমাণ তাপ প্রবেশ করলো, তাহলে প্লাস কিউ সিস্টেম লিখতে পারি, শক্তি বাড়লে প্লাস। আচ্ছা সিস্টেমে যদি কিউ পরিমাণ তাপ শোষণ করে ওই কিউ পরিমাণ তাপ নিশ্চয়ই পরিবেশ বর্জন করেছে, তাহলে পরিবেশের রেসপেক্টে লিখতে গেলে লিখবো মাইনাস কিউ সিস্টেম। যে কিউ পরিমাণ সিস্টেমে শোষণ করলো ওই কিউ পরিমাণ তাপই তো পরিবেশ বর্জন করেছে, তাহলে যদি আমরা সিস্টেমের এনট্রপির পরিবর্তন লিখি তাহলে লিখবো প্লাস কিউ সিস্টেম বাই টি, কিন্তু যদি আমরা পরিবেশের এনট্রপির পরিবর্তন লিখি, পরিবেশের এনট্রপির পরিবর্তন লিখি তাহলে আমাদের লিখতে হবে মাইনাস কিউ সিস্টেম বাই টি, কারণ পরিবেশের রেসপেক্ট কিন্তু কিউ পরিমাণ তাপের বর্জন হয়েছে, এখানে কিউ পরিমাণ তাপের বর্জন হয়েছে, এখানে কিউ পরিমাণ তাপের গ্রহণ হয়েছে, এই গ্রহণ যেখানে হয়েছে সেখানে প্লাস সাইন দিয়ে লিখেছি, বর্জন যেখানে হয়েছে সেখানে ওই একই মান মাইনাস সাইন দিয়ে লিখেছি, কারণ তাপের মানটা তো সমান, যে পরিমাণ গৃহীত হলো ওই পরিমাণই তো পরিবেশ বর্জন করেছে, তাই তো সেটা সিস্টেম গ্রহণ করতে পেরেছে। এই সিস্টেমের রেসপেক্টে যেটা প্লাস কিউ সিস্টেম ওটাই পরিবেশের রেসপেক্টে মাইনাস কিউ সিস্টেম। আবার এরা যদি সবাই স্থির চাপে হয়ে থাকে তাহলে এটাকেই লিখতে পারি প্লাস কিউপি বাই টি, এটাকেই লিখতে পারি মাইনাস কিউপি বাই টি। ধরে নিচ্ছি যদি স্থির চাপে হয়ে থাকে, স্থির চাপ, আর স্থির চাপে আমরা বলতে পারি ডেল্টা এইচ, এটা হয়ে গেল ডেল্টা এইচ বাই টি, এটা হয়ে গেল মাইনাস ডেল্টা এইচ বাই। আশা করছি বোঝাতে পারলাম। স্থির চাপে আবার কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ হয়ে, এটা আবার আমরা জেনেছি যে স্থির চাপে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ। তাহলে যদি বলা হয় সামগ্রিক টোটাল এনট্রপির পরিবর্তন কত, সিস্টেম বা সারাউন্ডিংস এর নয়, তো টোটাল এনট্রপির পরিবর্তন হচ্ছে সিস্টেমের এনট্রপির পরিবর্তন প্লাস সারাউন্ডিংস এর এনট্রপির পরিবর্তন। সিস্টেমের এনট্রপির পরিবর্তন কোন প্রক্রিয়াতে? এটা কিন্তু সবটাই রিভার্সিবল বা পরাবর্ত প্রক্রিয়া, তাই প্রক্রিয়াটা এখানে হচ্ছে পরাবর্ত প্রক্রিয়া।
প্রক্রিয়াটা দাঁড়াচ্ছে পরাবর্ত। তাই পরাবর্ত প্রক্রিয়াতে টোটাল এনট্রপির পরিবর্তন কত? সিস্টেমের এনট্রপির পরিবর্তন প্লাস সারাউন্ডিংস এর এনট্রপির পরিবর্তন। সিস্টেমের এনট্রপির পরিবর্তন স্থির চাপে হচ্ছে প্লাস ডেল্টা এইচ বাই টি, সারাউন্ডিংস এর এনট্রপির পরিবর্তন স্থির চাপে হচ্ছে মাইনাস ডেল্টা এইচ বাই টি। দুজনকে অ্যাড করে দিলে পাওয়া যায় 0। তাই পরাবর্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু 0। পরাবর্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু 0। পরাবর্ত প্রক্রিয়া রিভার্সিবলি যেটা হচ্ছে ডেল্টা এস টোটাল ইকুয়াল টু 0। এই ডেল্টা এস টোটালকেই ডেল্টা এস ইউনিভার্সও বলা হয়, কারণ সিস্টেম আর সারাউন্ডিংস মিলেই তো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে। তাই ডেল্টা এস টোটাল যেটা, ওটাকে ডেল্টা এস ইউনিভার্সও বলা হয়, যেটা কিনা সিস্টেম সারাউন্ডিংস এর ডেল্টা এস গুলোর সঙ্গে সমান, সমষ্টির সঙ্গে সমান। তাই ডেল্টা এস টোটাল বা ডেল্টা এস ইউনিভার্স দাঁড়াচ্ছে হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস। সিস্টেমে দেখলাম প্লাস ডেল্টা এইচ বাই টি, সারাউন্ডিংসে দেখলাম হয়ে গেল মাইনাস ডেল্টা এইচ বাই টি, কারণ যেটা গৃহীত হচ্ছে সিস্টেমে সেটাই বর্জিত হচ্ছে কিন্তু সারাউন্ডিংসে, রাইট? তাহলে এখান থেকে পেলাম 0। আচ্ছা, এটা কিসের শর্ত দাঁড়ালো? এটা দাঁড়ালো পরাবর্ত প্রক্রিয়ার শর্ত। এখন আমরা খুঁজতে বসছিলাম, একদম দ্বিতীয় সূত্র যখন শুরু করেছিলাম, আমরা পরাবর্ত বিক্রিয়ার শর্ত খুঁজতে বসিনি, আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার শর্ত খুঁজতে বসেছিলাম। মানে আমরা এখানে খুঁজতে কি বসেছি, এখান থেকে ভালো করে এই জায়গাটা থেকে আমাদের সার্চ কি, আমাদের টার্গেট, এবং সেই টার্গেটে আমরা কেমন করে এগিয়ে যাব গিভ এনার্জির মাধ্যমে আমরা এখন দেখার চেষ্টা করব যে টার্গেটে আমরা কেমন করে এগিয়ে যাব। তো আমাদের টার্গেট খুবই পরিষ্কার। আমাদের টার্গেট হচ্ছে যে শক্তির প্রবাহ কখন হবে, শক্তি প্রবাহের শর্ত এবং দিক নির্ণয় করা। শক্তি প্রবাহের শর্ত জানা, এটা আমাদের টার্গেট। কারণ প্রথম সূত্র থেকে আমরা শর্তটা জানতে পারি। আমরা জানতে পারি শক্তি যদি প্রবাহিত হয় সেটা এক রূপ থেকে অন্য রূপে প্রবাহিত হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে, কখনোই সেটা সৃষ্টি বা ধ্বংস হবে না। তো শক্তি সবসময়তেই এক রূপ থেকে অন্য রূপে প্রবাহিত হয়ে যাবে, সেটা কখনো সৃষ্টি হবে না, সেটা কখনোই ধ্বংস হবে না। এটাই আমরা প্রথম সূত্র থেকে জানি। কিন্তু কি শর্তে প্রবাহিত হবে, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, না তো শর্ত জানি না তো দিক সম্পর্কে তাই আমাদের টার্গেট মাধ্যমে এই শক্তির প্রবাহের শর্তটা জানবার। কি জানবার? শক্তির প্রবাহের শর্তটা জানবার। এটা ছিল আমাদের টার্গেট, শক্তির প্রবাহের শর্তটা জানতে, এটাই ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টার্গেট। তাহলে এই টার্গেটে পৌঁছানোর জন্য শক্তির প্রবাহ কখন হবে? যদি কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় তাহলে সেখানে নিশ্চয়ই শক্তির প্রবাহ হচ্ছে। অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াতে তো কোনো বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার শর্ত যদি জেনে যাই তাহলে আমরা বলতে পারবো সেটাই হচ্ছে শক্তি প্রবাহের শর্ত। কারণ কোনো বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত ভাবে হয় সেখানে নিশ্চয়ই এন্ডোথার্মিক এক্সোথার্মিক কিছু তো হয়েছে, তাপদায়ী তাপগ্রাহী কিছু তো হয়েছে। তাই স্বতঃস্ফূর্ত ভাবে কোনো বিক্রিয়া হলে সেখানে তাপগ্রাহিতা তাপদায়িতা কিছু না কিছু থাকবেই, মানে শক্তির প্রবাহ হচ্ছে। তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার শর্ত জানতে পারলে আমরা বলে দিতে পারবো সেটাই হচ্ছে। আচ্ছা, বিক্রিয়াগুলো আবার দেখা যাচ্ছে অপরাবর্ত ভাবে হয়, অপরাবর্ত হয়। তাই অপরাবর্ত বিক্রিয়ার শর্ত জানতে হবে। কেন? যদি যে কোনো প্রাকৃতিক বিক্রিয়াকে, যে কোনো প্রাকৃতিক বিক্রিয়া বা সেগুলো সবই অপরাবর্ত, সেগুলো সবই স্বতঃস্ফূর্ত। প্রাকৃতিক প্রক্রিয়া কি অস্বতঃস্ফূর্ত? না, সবই তো স্বতঃস্ফূর্ত। এই সমস্ত প্রাকৃতিক বিক্রিয়া হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে হয়, আবার সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়া হচ্ছে অপরাবর্ত ভাবে হয়। তাহলে স্বতঃস্ফূর্ততার শর্ত কি দাঁড়াচ্ছে? অপরাবর্ত ভাবে হতে হবে। কারণ দেখতেই পাচ্ছি কোনো একটাও প্রাকৃতিক বিক্রিয়া পাচ্ছি না যেটা কিনা স্বতঃস্ফূর্ত কিন্তু পরাবর্ত পাচ্ছি না। তার মানে কি সমস্ত প্রাকৃতিক বিক্রিয়াগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে হয় এবং সমস্ত প্রাকৃতিক বিক্রিয়াগুলো অপরাবর্ত হয়। তাই স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার শর্ত জানতে গেলে আমাদের অপরাবর্ত বিক্রিয়ার শর্ত জানতে হবে। মানে উল্টো ভাবে আমরা যদি অপরাবর্ত বিক্রিয়ার শর্ত জেনে যাই, আমরা স্বতঃস্ফূর্ততার শর্ত জানলেই শক্তি প্রবাহের এবং বুঝতে পারবো শক্তি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। তো আমাদের তার মানে আলটিমেটলি টার্গেট হচ্ছে অপরাবর্ত বিক্রিয়ার শর্ত জানা। এখানে আমরা পরাবর্ত বিক্রিয়ার শর্ত আগে থাকতে জানতে পারলাম আগের কেস থেকে। পরাবর্ত বিক্রিয়ার শর্তটা আমরা আগের থেকে জানতে পারলাম আগের কেস থেকে, যে পরাবর্ত বিক্রিয়ার শর্ত দাঁড়াচ্ছে যে টোটাল এনট্রপির পরিবর্তন, যেটাকে কিনা ডেল্টা এস ইউনিভার্স বলা হচ্ছে, সেইটাকে 0 হতে হবে। একটু আগেই জানলাম, এই জন্য ডেল্টা এস টোটাল 0 হতে হবে, ডেল্টা এস টোটালকে 0 হতে হবে। একটু আগেই আমরা জানলাম যে
পরাবর্ত বিক্রিয়ার শর্ত হচ্ছে ডেল্টা এস টোটালকে 0 হতে হবে। তাহলে অপরাবর্ত বিক্রিয়ার শর্ত কি? অপরাবর্ত বিক্রিয়ার শর্ত হচ্ছে টোটাল ডেল্টা এস যেটা আছে, টোটাল ডেল্টা এস ওটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে, মানে ইউনিভার্স যেটা ওটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে, ধনাত্মক হতে হবে। এটা হচ্ছে অপরাবর্ত বিক্রিয়ার শর্ত। তাহলে টোটাল ডেল্টা এস কে যদি ধনাত্মক হতে হয়, তার মানে সিস্টেমের ডেল্টা এস প্লাস সারাউন্ডিংস এর ডেল্টা এস দুজনের সামেশন সমষ্টিকে ধনাত্মক হতে হবে, যে কোনো একজনকে নয়, দুজনের সমষ্টিকে। আমরা শুরুতে যে ডেল্টা এস গুলো দেখছিলাম, একদম শুরুতে টেস্ট গুলো দেখছিলাম, এই যে ডেল্টা এস গুলো দেখছিলাম, ডেল্টা এস পজিটিভ, ডেল্টা এস নেগেটিভ কি হবে না হবে, এগুলো কিন্তু খালি সিস্টেমের রেসপেক্টে দেখছিলাম, খালি কিন্তু সিস্টেমের রেসপেক্টে দেখছিলাম। যে বলছিলাম এখানে স্বতঃস্ফূর্ত হবে, এখানে বলছিলাম অস্বতঃস্ফূর্ত থাকবে, পরেরটাতে বলছিলাম ম্যাগনিটিউড কম বেশি হতে পারে, সেই অনুযায়ী স্বতঃস্ফূর্ত হবে কি হবে না ঠিক হবে। এইখানে সমস্ত ডেল্টা এস গুলো কিন্তু টোটাল ডেল্টা এস ছিল না, এই সমস্ত ডেল্টা এস গুলো ছিল সিস্টেমের ডেল্টা। কিন্তু অপরাবর্ততার ফাইনাল শর্ত কি দাঁড়ালো? অপরাবর্ততার ফাইনাল শর্ত দাঁড়ালো টোটাল ডেল্টা এস, যেটা কিনা ডেল্টা এস ইউনিভার্স বা ডেল্টা এস টোটাল, সেই ডেল্টা এস টোটাল বা ডেল্টা এস ইউনিভার্স যেটা হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিংস, এই পুরোটাকে গ্রেটার কি অপরাবর্ত হবে। পরবর্ততার 0 হতে হবে, কিন্তু পরবর্ততার শর্ত বের করে লাভ নেই, কারণ কোন স্বতঃস্ফূর্ত বিক্রিয়া পরবর্ত নয়। তাই অপরবর্ততার শর্ত যদি বের করতে পারি সেটা হচ্ছে ডেল্টা এস টোটাল হবে, ডেল্টা এস টোটাল এস ইউনিভার্স যেটা কিনা সিস্টেম প্লাস সারাউন্ডিংস এর সমষ্টি, সেটাকে হতে হবে, ধনাত্মক হতে হবে। সেটাই হচ্ছে অপরবর্ততার শর্ত, সেটাই হবে স্বতঃস্ফূর্ততার শর্ত, এবং সেটাই হবে এনার্জি প্রবাহের বা শক্তির প্রবাহের শর্ত। তাহলে শর্তটা পেয়ে গেছি মোটামুটি ভাবে। এখন এই টোটালটাকে গ্রেটার দ্যান 0 করব কেমন করে? সিস্টেমের ব্যাপারে না হয় আমরা জানতে পেরে যাব, কারণ সিস্টেম আমাদের হাতে থাকে, কিন্তু আমি আমার বাড়ির কিচেনে জল গরম করছি বলে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে কি পরিবর্তন হচ্ছে সেই সারাউন্ডিংস এর ডেল্টা এস কেমন করে ট্র্যাক করব? আমি আমার বাড়িতে ডিম সেদ্ধ করছি বলে পাশের বাড়িতে কি পরিবর্তন তাই জানতে পারি না, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু পরিবর্তন হয়, কারণ প্রত্যেকটা পরমাণু অন্য পরমাণুর সঙ্গে কোনো না কোনো আকর্ষণ বল দ্বারা কিন্তু আবদ্ধ, কোনো না কোনো বল দ্বারা আকর্ষণ হোক বিকর্ষণ হোক, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু কিন্তু অন্য পরমাণুর সাথে কানেক্টেড। মানে আমি যদি কোনো পরমাণুগুলোকে নিয়ে কোনো একটা প্রসেস করি, তাহলে কিন্তু মাইক্রো লেভেলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডতে একটা এফেক্ট পড়ে, কম্পনের এফেক্ট পড়ে। আমি যদি কোনো একটা পরমাণুকে নিয়ে কিছু একটা কাজও করি, একটা পরমাণুকে নিয়েও যদি কিছু একটা কাজও করি কোনো সিস্টেমে, তাহলে কিন্তু তার জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু নড়ে যায়। হ্যাঁ, মাইক্রো লেভেলে নড়ে, আমরা বুঝতে পারি না সেটা, কিন্তু সামগ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডে তার প্রভাব পড়ে, নো ডাউট পড়ে, কারণ প্রত্যেকটা পরমাণু অন্য পরমাণুর সঙ্গে আয় তবে সহচরী হাতে হাত ধরি ধরি করে কানেক্টেড নয়, কিন্তু আকর্ষণ বল দ্বারা কানেক্টেড, মনের কানেকশন দ্বারা কানেক্টেড, ফিজিক্যালি হয়তো কানেক্টেড নয়। প্রত্যেক পরমাণু হতে একে অপরের ঠিক পাশে বসে নেই, একটা পরমাণু পৃথিবীতে আছে, অন্য পরমাণু হয়তো মার্সে আছে। পৃথিবীর যে সমস্ত পরমাণু সেখান থেকে চাঁদের যে সমস্ত পরমাণু তাদের মধ্যে অনেক ডিস্টেন্স আছে, কিন্তু ডিস্টেন্স দিয়ে তারা কানেক্টেড নয়, তারা কোনো না কোনো বল দ্বারা আকর্ষিত, রাইট? মহাকর্ষ বল যেরকম করে কাজ করছে, অভিকর্ষ বল যেরকম করে কাজ করছে, তার মানে সমস্ত পরমাণু অন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল পরমাণু এক পরমাণুর সঙ্গে অন্য পরমাণু কোনো না কোনো কানেক্টেড বিভিন্ন বল দ্বারা। তাহলে কোন একটা পরমাণুতে আমি পরিবর্তন আনলে মাইক্রো লেভেলে পুরো ইউনিভার্স অবধি সেটা ছড়িয়ে যাবে পরমাণু পরমাণু বেয়ে বেয়ে। তার মানে আমি ডেল্টা এস সিস্টেমের মান সিস্টেমে বসে আমি বার করতে পারি, কিন্তু কোন একটা সিস্টেমে একটা প্রসেস করলাম, একটা প্রক্রিয়া করলাম, তার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কোথায় কি পরিবর্তন হয়ে গেল এটা ট্র্যাক করব কেমন করে? মাইক্রো হলেও হলো না, সিস্টেমে কোন একটা কাজ হয়েছে, গরম হয়েছে, তার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন কোন পরমাণুর মধ্যে কিভাবে এনট্রপি বেড়ে গেছে, বিশৃঙ্খলতা বেড়ে গেছে বা কমে গেছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেমন করে এই জল গরম করাটার প্রভাবটা ছড়িয়ে পড়েছে আমরা বুঝবো কেমন করে? কারণ বাকি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তো আমি তো ট্র্যাকই করতে পারছি না, পৌঁছতেই পারছি না, দেখতেই পারছি না, ইনস্ট্রুমেন্ট পাঠাতে পারছি না, তো কিভাবে আমি বাকি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ট্র্যাক করব? তার মানে কোনো না কোনো ভাবে আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের ফ্যাক্টরটাকে সিস্টেমের ফ্যাক্টরে নিয়ে আসতে হবে। সিস্টেমের সিস্টেমের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো চলো সেই প্রকাশ করার আমরা চেষ্টা করছি, যেটা আমরা চলে যাব হচ্ছে কেস 3 ছিল, চলে যাচ্ছি আমরা কেস 4 এ। কেস 4 সো আমরা একটু আগেও দেখেছিলাম
ডেল্টা এস সিস্টেম যেটা হয় সেটা হচ্ছে তোমার কিউ সিস্টেম বাই টি প্লাস কিউ সিস্টেম বাই টি করেছে। আর ডেল্টা এস সারাউন্ডিংস দেখেছিলাম মাইনাস কিউ সিস্টেম, মানে পরিবেশের পরিবর্তনটাকে আমরা কিন্তু সিস্টেমের মাধ্যমে প্রকাশ করতে পারছি। কেমন ভাবে পারছি সেটা এখানে বুঝতে পারলাম যে সিস্টেমে যদি কিউ পরিমাণ তাপ গ্রহণ করে তাহলে প্লাস কিউ সিস্টেম, তার মানে ওই একই পরিমাণ তাপ পরিবেশ বর্জন করেছে তাই মাইনাস কিউ সিস্টেম বলতেই পারি। তাহলে সারাউন্ডিংস না দেখতে পাচ্ছি সিস্টেমের রেসপেক্টে তাকে প্রকাশ করা সম্ভব। তাহলে এখন টোটালটা কি দাঁড়ালো? টোটালটা দাঁড়ালো হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস এর জায়গায় আমি লিখে দিচ্ছি মাইনাস কিউ সিস্টেম বাই টি। তার মানে দেখো এখান থেকে এই এক্সপ্রেশন থেকে কিন্তু সারাউন্ডিংস এর পার্টটা সিস্টেম দিয়ে রিপ্লেস হয়ে গেল, সারাউন্ডিংস এর এই পার্ট সিস্টেম দিয়ে রিপ্লেস হয়ে গেল। সিস্টেমের সবকিছু মেজার করা পসিবল, সারাউন্ডিংস এর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কি কি পরিবর্তন, কিন্তু সিস্টেমের কোথায় কি পরিবর্তন হচ্ছে সেটা তো সিস্টেমে বসে আমি বার করতে পারবো, কারণ সিস্টেমটা তো আমার কন্ট্রোলে আছে। তাহলে টোটাল ডেল্টা হতে হবে ডেল্টা সিস্টেম বাই টি, বলতে পারি স্থির চাপ হলে এটাকেই বলবো ডেল্টা এস সিস্টেম প্লাস মাইনাস কিউপি বাই টি স্থির চাপ, কিউপি মানে হচ্ছে ডেল্টা এইচ, দ্যাট ইজ ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এইচ সিস্টেম বাই টি স্থির চাপ। এটা হচ্ছে স্থির চাপ হলে হিটের যে আদান প্রদানটা হচ্ছে সেটাকে আমরা কিউপি বলছি, আর কিউপিটাই মানে হচ্ছে ডেল্টা এইচ। এবার ওখানে লসাগু করে এগিয়ে চলেছি, ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু, ওখানে লসাগু করলাম ডেল্টা এস টি ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এইচ সিস্টেম বাই টি, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, টি ডেল্টা এস ইকুয়াল টু টি ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু টি ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এইচ, সরি মাইনাস, রাইট ভুল হয়ে গেছে, সরি এক্সট্রিমলি, এটা মাইনাস, মাইনাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে তো ডেল্টা এইচ এখান থেকে পাচ্ছি -1 দিয়ে মাল্টিপ্লাই করেছি দুই দিকে, মাইনাস সিস্টেম ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এস টি ডেল্টা এস মাইনাস টি ডেল্টা এস টোটাল মাইনাস টি ডেল্টা এস। আশা করছি বুঝতে পেরেছি ইকুয়েশনটা, যে কিছুই না, এইটা পেলাম, এইটা পাওয়ার পরে আমরা করে দিলাম হচ্ছে -1 দিয়ে দুই দিকে গুণ, এদিকেও -1 দিয়ে গুণ করলাম, এদিকেও -1 দিয়ে গুণ করলাম, সো -1 দিয়ে মাইনাস টি ডেল্টা, কোনটা কোনটা টার্ম আশা করছি বুঝতে পেরেছো, সেই ইকুয়েশনটাকে মনে রাখবে। এবার আমরা যাচ্ছি গিবস মুক্ত শক্তিতে। গিবস কি বলছে আমরা সেটা একটু দেখে নিই। গিবস মুক্ত শক্তি বলছে H ইজ ইকুয়াল টু হচ্ছে, গিবস মুক্ত শক্তি বলছে G ইজ ইকুয়াল টু হচ্ছে H মাইনাস G ইজ ইকুয়াল টু H হচ্ছে এনথালপি মাইনাস একটা ফ্যাক্টর, G হচ্ছে কি H মাইনাস TS। তাহলে ডেল্টা জি কত আসছে? ডেল্টা জি আসছে ডেল্টা এইচ, ডেল্টা জি আসছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা। একটু আগে আমরা দেখেছি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস ইজ ইকুয়াল টু মাইনাস টি ডেল্টা এস টোটাল। একটু আগেই লাস্ট স্লাইডে আমরা এটা দেখলাম, রাইট? ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস টি ডেল্টা এস টোটাল। তাহলে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস যদি মাইনাস টি ডেল্টা এস টোটাল হয়, এটাকেই তো আমরা ডেল্টা জি বলতে পারি, তাই না? তার মানে এটাই হয়ে গেল ডেল্টা জি। তার মানে ডেল্টা এইচ আর ডেল্টা এস এদের মারামারি চলছিল কিনা? হবে মান বড় হবে কি করে বুঝবো? দেখো দুটো ফ্যাক্টরই একটা ফ্যাক্টরে চলে এসেছে, সেটা হচ্ছে ডেল্টা জি। ফ্যাক্টরকে আমরা একটা ফ্যাক্টর দিয়ে কনসিডার করতে পারছি, সেটা হচ্ছে ডেল্টা জি। তাহলে ইকুয়েশনের রেসপেক্টে আমাদের ফিগার করতে হবে স্বতঃস্ফূর্ততার শর্ত। স্বতঃস্ফূর্ত
তার মানে আমরা এখন তিনটে কেসের মাধ্যমে বোঝার চেষ্টা করব স্বতঃস্ফূর্ততার, অপরাবর্ততার, স্বতঃস্ফূর্ততার শর্ত কি দাঁড়াচ্ছে ফাইনালি। আমাদের কাছে ইকুয়েশন এলো ডেল্টা জি সিস্টেম ইজ ইকুয়াল টু মাইনাস টি ডেল্টা এস ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এইচ সিস্টেম মাইনাস টি ডেল্টা এস সিস্টেম। ওই পার্টটা এখনই লাগছে না, ওটাতে পরে আসছি, এই পার্টটাকে দেখে নিচ্ছি। তো স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য আমরা একটু আগেই পড়েছি ডেল্টা এস টোটালকে পজিটিভ হতে হবে, গ্রেটার দ্যান 0 হতে হবে। স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য ডেল্টা এস টোটালটাকে পজিটিভ হতে হবে। তো তাহলে ডেল্টা জি কে কি জি কে হতে হবে মাইনাস অফ প্লাস টি ইনটু পজিটিভ, দ্যাট ইজ এটাকে নেগেটিভ হতে হবে। তো তার শর্ত কি হলো ডেল্টা জি কে নেগেটিভ হতে হবে, এক নাম্বার শর্ত। 2 নাম্বার অস্বতঃস্ফূর্ত যদি হতে হয়, একটা বিক্রিয়াকে অস্বতঃস্ফূর্ত বলবো কখন? যখন টোটাল ডেল্টা এস টা নেগেটিভ হয়ে যাবে। টোটাল ডেল্টা এস যদি নেগেটিভ হয়ে যায়, টোটাল ডেল্টা এস যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এটা দাঁড়াচ্ছে ডেল্টা জি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস টি ডেল্টা এস। তো মাইনাস টি ইনটু মাইনাস দ্যাট ইজ পজিটিভ। তার মানে অস্বতঃস্ফূর্ততার শর্ত দ্বারা ডেল্টা জি কে পজিটিভ হতে হবে। স্বতঃস্ফূর্ততার শর্ত দাঁড়ালো কি হতে হবে? ডেল্টা এস পজিটিভ মানে মাইনাস টি, ডেল্টা এস পজিটিভ মানে কি মাইনাস টি ইনটু সামথিং পজিটিভ, দ্যাট ইজ পুরোটা হয়ে গেল নেগেটিভ, গুণ করলে নেগেটিভ হতে হবে। একই রকম ডেল্টা এস যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মাইনাস টি ইনটু নেগেটিভ দ্যাট ইজ পজিটিভ হয়ে গেল, যেটা কিনা অস্বতঃস্ফূর্ততার শর্ত। কারণ স্বতঃস্ফূর্ত হতে গেলে ডেল্টা এস কে পজিটিভ হতে হবে টোটালটাকে, অস্বতঃস্ফূর্ত হতে গেলে ডেল্টা এস কে নেগেটিভ হতে হবে টোটালটাকে। আর 3 নাম্বার সিচুয়েশন হচ্ছে সাম্যাবস্থায় কখন থাকবে? অবস্থায় থাকবে যখন ডেল্টা এস টোটালটা 0। ডেল্টা এস টোটাল 0 মানে ডেল্টা জিও 0। তার মানে তিনটে সিচুয়েশন দেখতে পাচ্ছি। স্বতঃস্ফূর্ততার শর্ত দাঁড়ালো ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত, ডেল্টা জি যদি পজিটিভ হয় তাহলে অস্বতঃস্ফূর্ত, ডেল্টা 0 হয় তাহলে হচ্ছে সাম্যাবস্থায় আছে। তো আশা করছি ডেল্টা জি এর মাধ্যমে স্বতঃস্ফূর্ততা, যেখানে আগে প্রথমে আমরা যখন শুরু করেছিলাম, যখন দেখো আমরা শুরু করেছিলাম তখন আমরা কতগুলো করে ক্রাইটেরিয়া দেখছিলাম যে ডেল্টা এইচ তাকেও নেগেটিভ হতে হবে, ডেল্টা এস তাকে পজিটিভ হবে, স্বতঃস্ফূর্ত হবে, দুটো করে ক্রাইটেরিয়া নিয়ে চলতে হচ্ছিল। ডেল্টা এইচ এর কি মান, ডেল্টা এস এর কি মান, ডেল্টা এইচ কখনো ডিসফেভার করছে, ডেল্টা এস ও ডিসফেভার করছে, কখনো আবার একজন ফেভার করছে একজন ডিসফেভার করছে, দুটো করে ফ্যাক্টর নিয়ে চলতে হচ্ছিল না, একটা ডেল্টা এইচ ফ্যাক্টর একটা ডেল্টা এস ফ্যাক্টর। কিন্তু ডেল্টা এইচ আর ডেল্টা এস দুটো করে ফ্যাক্টরকে আমরা একটা ফ্যাক্টরে কনভার্ট করে দিলাম। সেটা কি ফ্যাক্টর? সেটা হচ্ছে গিবস মুক্ত শক্তি ফ্যাক্টর। অর্থাৎ এখন আর ডেল্টা এইচ বা ডেল্টা এস দুজনকে নিয়ে চলতে হচ্ছে না, খালি ডেল্টা জিটাকে দেখলেই চলবে। কারণ ডেল্টা জি এর মধ্যে ডেল্টা এইচ ডেল্টা এস দুজনেই ঢোকানো আছে। ডেল্টা জি গিবস মুক্ত শক্তির পরিবর্তন, তার মধ্যে ডেল্টা এইচ ডেল্টা এস দুজনেই ঢোকানো আছে। অর্থাৎ এখন কিন্তু আমাকে আর সবটা নিয়ে চললে হবে না, চলার দরকার নেই। ডেল্টা এইচ এর পরিবর্তন, ডেল্টা এইচ এর ইন্ডিভিজুয়াল পরিবর্তন, ডেল্টা এস এর ইন্ডিভিজুয়াল পরিবর্তন এখন না জানলেও চলবে। এখন একসাথে আমরা ডেল্টা জি কে নিয়ে ডিল করব। ডেল্টা জি যদি স্বতঃস্ফূর্ত, ডেল্টা জি 0 হলে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, ডেল্টা জি অস্বতঃস্ফূর্ত। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমার এই সিচুয়েশনটা। এবারে এর ডেল্টা জি এর উপরে বেস করে আমরা এখন 4টে কেস স্টাডি করব যে স্বতঃস্ফূর্ত হতে গেলে এদের মানটা কেমন ভাবে পরিবর্তন হতে হবে। কেস 1 ডেল্টা জি সবই এখন সিস্টেমের রেসপেক্ট হয়ে গেছে, সারাউন্ডিংস পার্টটা নেই, তাই সিস্টেম কথা বারবার করে লিখছি না। ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা, এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। এই মেইন ইকুয়েশনের রেসপেক্টে আমরা 4টে কেস স্টাডি করব। ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা, সেখানে মেইন ইকুয়েশন, তাহলে কেস স্টাডি করে নিই। কেস নাম্বার 1, যদি ডেল্টা এইচ নেগেটিভ হয় মানে তাপদায়ী, ডেল্টা এস পজিটিভ হয় মানে এনট্রপি বাড়ছে মানে হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ডেল্টা জি কি, ডেল্টা জি ইজ নেগেটিভ মাইনাস জি কত নেগেটিভ, ডেল্টা
সামথিং মাইনাস টি ইনটু পজিটিভ সামথিং, ডেল্টা এস হচ্ছে আবার পজিটিভ। সেটা দেখ স্বতঃস্ফূর্ত যে হবে কিন্তু বুঝতে পেরেছিলাম, কারণ ডেল্টা এইচ নেগেটিভ মানে তাপদায়ী, স্বতঃস্ফূর্ততার সম্ভাবনা আছে। ডেল্টা এস পজিটিভ মানে এনট্রপি বাড়ছে, বিশৃঙ্খলতা বাড়ছে, স্বতঃস্ফূর্ত হওয়ার সম্ভাবনা আছে। স্বতঃস্ফূর্ত হওয়ার সম্ভাবনা আছে, দুটোই তো ফেভার করছে, এটাও ফেভার করছে, এটাও ফেভার করছে। তো দুটোই যদি ফেভার করে, ডেল্টা জি নেগেটিভে বেরিয়েছে এবং 2 নম্বরে আসছি। ডেল্টা এইচ পজিটিভ মানে স্বতঃস্ফূর্ত নয়, অস্বতঃস্ফূর্ততার কথাই বলছে। আবার ডেল্টা এস ও নেগেটিভ মানে এটাও স্বতঃস্ফূর্ততার কথা বলছে না, অস্বতঃস্ফূর্ততার কথাই বলছে, ফেভার করছে না। এনট্রপি নেগেটিভ, এনট্রপি নেগেটিভ এন্ডোথার্মিক তাপগ্রাহী, শক্তিমান বাড়ছে, শক্তিমান বাড়ছে মানে হচ্ছে তোমার স্থায়িত্ব কমছে, সুস্থিতি কমছে। তাই ডেল্টা এইচ পজিটিভ মানে তোমার হচ্ছে তাপ বিক্রিয়া, ডেল্টা এইচ পজিটিভ মানে তাপগ্রাহী, তাপের শোষণ হচ্ছে, সুস্থিতি কমছে, স্বতঃস্ফূর্ততার কথা বলছে না, শৃঙ্খলতার মান কমছে, স্বতঃস্ফূর্ততার কথা বলছে না। তার মানে ডেল্টা জি পজিটিভ হওয়া উচিত। সেটা কিনা পজিটিভ, মাইনাস টি ইনটু ডেল্টা এস, ডেল্টা এসটা হচ্ছে পজিটিভ, সরি ডেল্টা এসটা হচ্ছে নেগেটিভ, তাই তো। ডেল্টা এস হচ্ছে পজিটিভ, মাইনাস ইনটু ডেল্টা এস হচ্ছে নেগেটিভ। দেখো আলটিমেটলি সবই এখানে পজিটিভ হয়ে গেল। ডেল্টা জি এর মাধ্যমে যে পজিটিভ মানে অস্বতঃস্ফূর্ত। 3 নাম্বার ধরলাম ডেল্টা এইচটা নেগেটিভ, পারে ফেভার করছে, কিন্তু ডেল্টা এস ডিসফেভার করছে, ডেল্টা এস নেগেটিভ, এটা ফেভার করছে না, ডিসফেভার করছে। তাহলে এখন স্বতঃস্ফূর্ত ম্যাথমেটিক্যালিও দেখে নিই, এটার মান নেগেটিভ মাইনাস টি ইনটু এটার মান পজিটিভ। এবার পুরোটাকে নেগেটিভ হতে হবে, পুরোটাকে নেগেটিভ হতে গেলে কি শর্ত? পুরোটাকে নেগেটিভ হলেই তো স্বতঃস্ফূর্ত বলবো। এই পুরোটাতে যদি ডেল্টা এইচ এর মানটা বড় হয়, অর্থাৎ এই নেগেটিভটা বেশি হয়, কারণ ওটা হয়ে গেছে পজিটিভ, এদিকটা পজিটিভ হয়ে গেছে, কারণ ডেল্টা এইচ হয়েছে নেগেটিভ, ডেল্টা এইচ হয়েছে নেগেটিভ মাইনাস টি ইনটু ডেল্টা এস, ডেল্টা এস হয়েছে, তার মানে ওদিকটা পজিটিভ হয়ে গেছে। পুরোটাকে নেগেটিভ হতে গেলে তার মানে এদিকে ওদিকটা পজিটিভ হয়ে গেছে, পুরোটাকে নেগেটিভ হতে গেলে তাহলে এদিকের মান বেশি হতে হবে। দ্যাট ইজ ডেল্টা এইচ এর মান যদি ডেল্টা এস এর মানের থেকে বড় হয়, তবেই কিন্তু ডেল্টা জি নেগেটিভ হতে পারবে এবং প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হতে পারবে, স্বতঃস্ফূর্ত হতে পারবে। এটা তো আগেই ফিগার আউট করে ফেলেছিলাম যে এদিকটা নেগেটিভ, এটা ফেভার করছে, এটার মানকে বড় হতে হবে ওটার মানের থেকে, তবেই কিন্তু স্বতঃস্ফূর্ততা মেনটেন হবে। ওটার যা মান তার থেকে এটার মানকে বড় হতে হবে, কারণ এটা ফেভার করছে, ওটা ডিসফেভার করছে, যেটা ফেভার করছে তার মান বড় হতে হবে। ম্যাথমেটিক্যালিও সেটাই দেখলাম। টি ইকুয়াল টু হচ্ছে টি ইনটু ডেল্টা এস নেগেটিভ, এখন ওদিকটা তো নেগেটিভ নেগেটিভে প্লাস হয়ে গেল, হতে হবে গিয়ে ডেল্টা জি নেগেটিভ হবে, আর নেগেটিভ হলে আমরা বলবো স্বতঃস্ফূর্ত হচ্ছে। লাস্ট লাস্ট সিচুয়েশন, ডেল্টা এইচ ধরলাম পজিটিভ মানে ফেভার করছে, ফেভার করছে না, কিন্তু ডেল্টা এস ও পজিটিভ, বিশৃঙ্খলতা বাড়ছে, ফ্রিডম বাড়ছে, করছে। এখন কার মান বেশি হতে হবে স্বতঃস্ফূর্ত হতে গেলে? অবশ্যই বিশৃঙ্খলতার মান যেটা সেটাকেই বেশি হতে হবে, কারণ তাপগ্রাহী বিক্রিয়াতে ডেল্টা এইচ তো ফেভার করছে না। তাহলে যে ফেভার করছে সেই ডেল্টা এস এর মান যদি বেশি হয় তাহলেই আমরা বলবো পজিটিভ। তাহলে মান পজিটিভ হয়ে গেল, এটার মান বেশি হতে হবে। দেখি ম্যাথমেটিক্স কি বলছে। ডেল্টা জি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এইচ, এটা কিনা পজিটিভ, মাইনাস টি ডেল্টা এস, সেটাও পজিটিভ। ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ পজিটিভ মাইনাস টি ইনটু ডেল্টা এস, ওটাও হচ্ছে এখন ডেল্টা এসটাও পজিটিভ। এখন পুরোটাকে নেগেটিভ হবে তবেই তো স্বতঃস্ফূর্ত হবে, পুরোটাকে নেগেটিভ হতে গেলে এই দিকের মানটাই বড় হতে হবে, তাই না? পুরোটাকে নেগেটিভ হতে গেলে এই দিকের মানটাকেই বড় হতে হবে এই দিকের মানের থেকে, তবেই তো দিকটা ডমিনেট করে যাবে এবং নেগেটিভ হবে। তার মানে ক্লিয়ারলি এখানে নেগেটিভ হতে গেলে তাহলে কি দাঁড়াচ্ছে? নেগেটিভ হতে গেলে এখানে ডেল্টা এস এর মানটাকে বড় হতে হবে, যেটা তো আগেই দেখেছিলাম, ডেল্টা এইচ এর মানের থেকে, তবে গিয়ে ডেল্টা জি নেগেটিভ হবে। ডেল্টা জি নেগেটিভ হলে আমরা বলবো আবার স্বতঃস্ফূর্ত। তাহলে আশা করছি বুঝে গেছো
মেইনলি স্বতঃস্ফূর্ততার শর্ত কি, তার আন্ডারে কোন চারটে কেসেস, থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল এবং সেকেন্ড টোটাল অ্যাপ্লিকেশন। এর আগে একটা সেকেন্ড ল এর উপরে আমরা ক্লাস রেখেছিলাম, এর আগে একটা সেকেন্ড ল এর উপরে আমাদের একটা ক্লাস ছিল, ক্লাসটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম এবং সেকেন্ড ল এর টোটাল ব্যাপারটা কিন্তু আমরা এখানে ফিগার আউট করে ফেললাম, থার্মোর সেকেন্ড ল। তাহলে থার্মোর সেকেন্ড ল আমাদের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিলেবাস এখানে শেষ হচ্ছে। আমরা এরপরে কোয়েশ্চেন আনসার নিউমেরিক্যাল এগুলোতেই ফোকাস করব এবং ডাউট টাউট যা কিছু যার আছে সেগুলোতেই ফোকাস করব। ওকে, তো থার্মোর ল এর মাধ্যমে আমার আমার ছিল সেটুকুকে শেষ করলাম, শেষ হয়ে গেল। এবং এরপরে করবো হচ্ছে কেবলমাত্র কোয়েশ্চেন আনসার নিউমেরিক্যাল এই সমস্ত সিচুয়েশনে হচ্ছে এগুলো দেখতে থেকো। আমরা ডিপিপি গুলো ক্লাসে আলাদা করে, এই ডিপিপির প্রবলেম গুলো প্র্যাকটিস করো এবং বেশ কিছু মক টেস্ট পেপার আমি আপলোড করব, সেই মক টেস্ট গুলো প্র্যাকটিস করো, বাড়িতে নিজেরা টেস্ট দিও এবং সেগুলোর কোয়েশ্চেন আনসার আমরা ক্লাসে করব। তাহলে ডিপিপি এখন ওগুলোই আছে, ওর মধ্যে এর মধ্যে ডিপিপি গুলো তোমরা প্র্যাকটিস করতে শুরু করো, ওগুলো লাইভ ক্লাসে করব। তোমাদের কোনো ডাউট থাকলে সেগুলোও ক্লিয়ার করব। ডিপিপি ছাড়া দেখো, ডিপিপি ছাড়া তোমরা হচ্ছে মক টেস্ট পেপারও কিছু আপলোড করবো, সেগুলো প্র্যাকটিস করো। এনিওয়ে সিলেবাসটা শেষ হচ্ছে ফাইনালি, আগেই অনেকটাই হয়ে গেছিল, একটুখানি বাকি ছিল, সেটাকেও আমরা ডিটেলস শেষ করে দিলাম। এরপরে কোয়েশ্চেন আনসার আর নিউমেরিক্যাল, যাতে তুমি এই সেমিস্টারও 35 এ 35 পেতে পারো। অর্গানিকটা খুবই ভালো করে পড়লে সহজ, অর্গানিকটা অনেক আগেই শেষ হয়ে গেছে, তো আশা করি আমাদের মাথায় অর্গানিক প্রপারলি ঢুকে গেছে। এবারে এখন থার্মোটা আমাদের শেষ হয়ে গেছে, সিলেবাস তাহলে শেষ। তোমাদের সঙ্গে দেখা লাইভ ক্লাসে, যেখানে কিনা আমরা করবো প্রবলেম প্রবলেম বিভিন্ন চ্যাপ্টার যেগুলো যেগুলো হয়ে গেছে সমস্ত চ্যাপ্টারে প্রবলেম নিয়ে কোয়েশ্চেন আনসার নিয়ে আমরা ডিসকাশন করবো, সঙ্গে ডাউট ক্লিয়ারিংও থাকবে। চলো তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ।